বিরতির পর স্বাগত। বাংলাদেশের দিকে অবশ্যই নজর রাখতেই হচ্ছে, কারণ বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। বারবার সেখানে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। এবার যে খবর, প্রায় 1 কোটি ইসকন ভক্তের উপর আক্রমণ চালাচ্ছে মৌলবাদীরা। চট্টগ্রামের অত্যাচারের কথা নিউজ ভ্যানগার্ডকে জানালো কলকাতার ইসকন কর্তৃপক্ষ। পদক্ষেপ না করলে বাংলাদেশে 3 কোটি হিন্দু আক্রান্ত হবে আশঙ্কা কিন্তু করছে এবার ইসকন। আমরা বারবার দেখেছি যে প্যালেস্টাইন এবং গাজা নিয়ে বিরোধীরা সরব হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত বিরোধীদের দেখা যায়নি বাংলাদেশ ইস্যুতে কোনো বক্তব্য রাখতে। কিন্তু অবশেষে হাজারো সমালোচনার পর সিপিএম, তৃণমূল কংগ্রেস একটু একটু করে বাংলাদেশ নিয়ে কথা বলতে শুরু করলো। হালকা সুরে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলতে শুরু করেছে বিরোধীরা। এবং বিরোধীরা বারবার সংসদে দেখা গেছে প্যালেস্টাইন গাজা নিয়ে যেভাবে সুর চড়িয়েছে, যেভাবে সরব ছিল, বাংলাদেশের ইস্যু নিয়ে যখন তারা কোনো ধরনের মন্তব্য করেনি, তারপরে কিন্তু দ্বিচারিতা প্রকাশ্যে আসতে শুরু করে। গতকাল অবশ্য সেই বিষয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খুলেন। তিনি একেবারে সংসদ থেকে বেরিয়ে এসে ঠিক কি বলেছেন প্রথমে শোনাচ্ছি। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। অত্যন্ত দুর্ভাগ্যজনক বলেই কিন্তু তিনি বললেন। অন্যদিকে তিনি সে কথাটাও বললেন যে দেশের স্বার্থে কেন্দ্রকে সাহায্য করবে, কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে তাতে সহমত পোষণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক একই সুর দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে তারা রাজি থাকবে, সহমত পোষণ করবে। অর্থাৎ কেন্দ্র সমস্তটা বিষয় চিন্তা করবে, সেটা আন্তর্জাতিক বিষয় বলেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন। তবে সে বিষয়ে আমরা কথা বলেছিলাম কলকাতার ইসকনের মুখ্য জনসংযোগ আধিকারিক রাধা রমন দাসের সাথে। তিনি টেলিফোনিক বার্তালাপে ঠিক কি বলেছেন শোনাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি অনেক শক, যেরকম আমরা দেখছি কি লাস্ট 100 দিন থেকে কি তাণ্ডব চলছে। তারপরে আমরা দেখলাম কি লাস্ট 1-2 মাস থেকে ডিমান্ড করছিল কি ইসকনকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করা হোক আর ব্যান করা হোক। এটাও দেখলাম কি ঢাকা ইউনিভার্সিটিতে মুসলিম স্টুডেন্ট, ওদের ছাত্র পরিষদ, ওরাও প্রেস কনফারেন্স করে সেই ডিমান্ডটা করে। কিন্তু আজকে যেটা হলো এটা অনেক আমাদের আশ্চর্য হচ্ছে কি বাংলাদেশ গভর্নমেন্টের একজন যে কি বলেন এজি আছেন, উনি এরকম কথা বলছেন। সবাই জানে কি ইসকন কত বড় ধর্মীয় সংস্থা, আর আমরা হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক করি পুরো বিশ্বতে। আজ পর্যন্ত ইসকন পুরো বিশ্বতে 8 বিলিয়ন প্লেটস অফ আমরা ফ্রি মিলস পুরো ওয়ার্ল্ডে আমরা ডিস্ট্রিবিউট করেছি। স্টিভ জবস এত বড় উনি হিজ আমরা এটাও দেখি কি ইসকন কোভিড হোক, না হলে সুনামি হোক, না হলে চেচেনিয়াতে ওয়ার জোন হোক, সব জায়গায় আমাদের ভক্তরা তৎপর থাকে সেবার জন্য। যখন কোভিড হয়েছিল, একটু ইন্টারাপ্ট করছি যে আপনারা যদি বাংলাদেশ সরকার যদি সত্যি আপনাদের নিষিদ্ধ ঘোষণা করে দেয়, তাহলে এরপর আপনারা কি করবেন? অ্যাকচুয়ালি এটা আমাদের মাথায় কিছু বিচার আসছে না, এটা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলছি। আমরা মতলব ওখানে প্রায় 1.5 কোটি থেকে 3 কোটি মাইনরিটিস আছে। ইভেন ধরুন 1.5 কোটির মধ্যে আমাদের ইসকন ভক্ত 1 কোটিও হয়, তো এটা অনেক বড় সংখ্যা। আর আমরা জানি কি এটা এরকম সোজা নয় কি কিছু হলো আর ওরা সেফ প্যাসেজ পেয়ে যাবে, ওরা যান বাঁচিয়ে চলে আসবে। কাল আমি লাস্ট 2 দিন থেকে আমি ঘুমোতে পারিনি। কালকে রাত্রি আমার ফোন এত মতলব মেসেজ আসছে, ভিডিও ওরা পাঠাচ্ছে, হেল্পের জন্য কল করছে, যেখানে আমরা দেখেছি এটা সোশ্যাল মিডিয়াতেও অনেক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমরা দেখছি কি কিরকম মুসলিম মব ওরা ডিফারেন্ট হিন্দু এলাকাতে গিয়ে
খুব থ্রেটেনিং স্লোগান করছে, বলছে কি আমরা ইসকনের এক এক ভক্তকে আমরা এক একজনকে আমরা ধরে আমরা হত্যা করব, হিন্দুদেরকে হত্যা করব। আর ওটাই নয়, 250 থেকে বেশি লোকের উপরে কালকে হামলা চিটগং মাত্র ওখানেই চালানো হয়েছে, আর অনেক লোক খুব সিরিয়াসলি ইনজিওর্ড। এটাও আমি শুনেছি কি অনেক লোক মারাও গেছে, আর ওদের বডিকে ওরা গ্যাপ করে দিচ্ছে, তো দ্যাট কিছু প্রমাণ থাকে না। তো এরকম সাইকেল অফ ভায়োলেন্স চলছে, মহিলাদেরকে সঙ্গে ধর্ষণ করা হচ্ছে, মহিলাদের ছোড়ে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এরকম কাণ্ড হচ্ছে। তো এত মতলব যেটা পরিস্থিতি যেরকম খুব তাড়াতাড়ি ডিটোরিয়েট হচ্ছে, ওটা নিয়ে আমরা খুব চিন্তিত আছি। ডক্টর ইউনুস উনি নোবেল প্রাইজ পেয়েছেন, ওনার থেকে আমাদের অনেক আশা ছিল কি উনি কিছু করবেন। ওনার তরফে আমরা তাকাচ্ছি কি ইমিডিয়েটলি যেটা whatever step is needed, the government of Bangladesh should take so that मतलब যে ওখানকার বাংলাদেশে যে মাইনরিটিজ আছে ওরা। আপনারা শুনলেন রাধারামনের বক্তব্য। তিনি বললেন যে আগামী দিনে সে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করা হবে, কারণ চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে আক্রমণের শিকার হচ্ছে হিন্দুরা, তাতে অনেকটাই উদ্বেগে রয়েছে ভারতীয়রাই, অন্যদিকে ইসকন কর্তৃপক্ষ, এবং তারা জানাচ্ছে আগামী দিনে যদি এই বিষয়গুলি ভালোভাবে না দেখা হয় তবে তারা আন্দোলনও করতে পারেন। তবে সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, পদক্ষেপ না করলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে উঠবে, সেই কথাই তিনি জানাচ্ছেন। কিভাবে দেখছো বিষয়টা? বাংলাদেশের আজকেও চট্টগ্রামের প্রায় থমথমে পরিস্থিতি। এই মুহূর্তে যে খবর আমি আমার চট্টগ্রামের সহকর্মীদের কাছ থেকে পাচ্ছি, সেই খবর হচ্ছে গতকালও বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের চট্টগ্রামের পুলিশ প্রায় 30 জন বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে 30 জন হিন্দু যুবককে, ইতিমধ্যে হিন্দু না তারা সংখ্যালঘু, তাতে জনজাতিরা রয়েছে, হিন্দু রয়েছেন, চাকমা রয়েছেন, বৌদ্ধরা রয়েছেন, প্রায় 30 জনের উপর তোমার হচ্ছে সংখ্যালঘু যুবককে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবং সেখানকার একজন নেতৃত্বস্থানীয় সংখ্যালঘু যুবকের ছবি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে, এবং তিনি এখন বর্তমানে চট্টগ্রামের হিন্দুদের নেতা, এবং তাকে জান্নাতে পাঠাতে হবে বলে ইতিমধ্যেই বাংলাদেশের বেশ কিছু মৌলবাদীদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। তারপরেও কিন্তু বাংলাদেশ পুলিশ সেই একজন যুবককে, যেখানে এখানকার সংখ্যালঘু যুবককে খুন করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর, তারপরেও তাকে গ্রেপ্তার করা হয়নি। তারপরে কিন্তু ইউনূস সরকারের ভূমিকা নিয়ে আরো প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইউনূস সরকার আর সেখানকে সম্পূর্ণভাবেই বাংলাদেশের যারা সংখ্যালঘু, সেই সংখ্যালঘুদের নির্যাতন এবং সংখ্যালঘুদের নিধন চাইছে, এবং নিধন সব রকম পরিকল্পনা বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে ওখানকার যারা ছাত্র নেতারা আছে তারা করছে। এবং বাংলাদেশের চট্টগ্রামের সংখ্যালঘু যারা রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, তাদের প্রত্যেকেরই অভিযোগ শুধুমাত্র এখন বেছে বেছে বাড়ি থেকে যুবকদের পুলিশ গ্রেপ্তার করা হচ্ছে। কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য মূলত হিন্দুদের যে সেখানে সম্পত্তিগুলি রয়েছে, শেষ সব যতটুকু বেঁচে আছে সেগুলো মৌলবাদীরা দখল করবে, এবং সেখানে হিন্দু মহিলাদের তাদের জোরপূর্বক ধর্ষণ করবে বলে এই বেছে বেছে এখন বাংলাদেশ সেনাবাহিনী এই কাজটা করছে। আমরা শুনছিলাম যে ইসকনের যিনি কলকাতার মুখ্য জনসংযোগ আধিকারিক রয়েছেন, তিনি বলছিলেন যে বহু হিন্দু সেখানে নিখোঁজ এবং তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং বেশ কিছু মহিলা কিন্তু সেখানে এখনো পর্যন্ত নিখোঁজ, তাদেরও খোঁজ পাওয়া যাচ্ছে না, এবং তারা খোঁজ চালানোর চেষ্টা করছে। প্রায় 1 কোটি তোমার হচ্ছে ইসকন ভক্ত, তাদেরকে দেশ থেকে বিতরণ করার জন্য কিন্তু একটা প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের ইউনূস সরকার নিয়েছে, এবং তিনি ভারত সরকারের কাছে ইতিমধ্যেই তারা বলছেন যদি ভারত সরকার সেফ প্যাসেজ দেয় তাহলে এই 1 কোটি ইসকন ভক্ত এবং 3 কোটি যে হিন্দু বা সেখানকার সংখ্যালঘুরা রয়েছে তাদের ভারতে নিয়ে আসা সম্ভব হবে। না হলে সেখানে হিন্দু যেভাবে পাকিস্তান, যেভাবে আফগানিস্তানে একটা সময় হিন্দু শূন্য করা হচ্ছে, ঠিক বাংলাদেশেও কিন্তু একইভাবে হিন্দু শূন্য করার জন্য এই মুহূর্তে জিহাদিরা সক্রিয়, এবং সেই ক্ষেত্রে ভারত সরকারের কাছে তারা ডিমান্ড করেছে ভারত সরকার সেফ প্যাসেজ
দিক, না হলে এমন কোনো পদক্ষেপ নিক যাতে বাংলাদেশের যে 1 কোটি ইস্কনের ভক্তরা রয়েছে তারা বাঁচতে পারবে। না হলে দ্রুতই আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশে কিন্তু হিন্দু শূন্য হয়ে যাবে এবং ইস্কনের যেটা বক্তব্য হয়তো 3 কোটি মানুষকে হত্যা করা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে জোর করে ধর্মান্তকরণ এবং জোর করে হিন্দু মহিলাদের অন্য ধর্মের ধর্মান্তকরণ করা হবে, তারপরই আস্তে আস্তে বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে বলে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে ইস্কন। যদি এখনো এই বিষয়তে ইস্কনের এই যে প্রস্তাব, সেই প্রস্তাবে এখন ভারত সরকার কিছু জানায়নি, কিন্তু ভারত সরকার বিষয়টি হয়তো নিশ্চয়ই তারা দেখছে। এখন ভারত সরকারের এই প্রস্তাবে মার্জনা করবেন, ইস্কনের এই প্রস্তাবে ভারত সরকার কি পদক্ষেপ নেয় এখন সেটাই বিষয়। অন্যদিকে শীতকালীন অধিবেশনে আদানি নিয়ে দেখছি এখন আদানির ইস্যুতে একেবারে সরগরম বিরোধীরা। আদানির ইস্যুতে সংসদ উত্তাল, আজকেও আদানি ইস্যুতে সংসদ মুলতুবি হয়ে গেছে, কিন্তু 3 কোটি হিন্দু খ্রিস্টান জৈন যে সংখ্যালঘুরা রয়েছে তাদের জন্য কিন্তু এখনো পর্যন্ত যে বিশ্বগুরু বা তোমার কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কিন্তু সেই রকম কিছু করেনি, যেখানে বাংলাদেশের সংখ্যালঘুরা বা বাংলাদেশের হিন্দু কমিউনিটি, বাংলাদেশের খ্রিস্টান কমিউনিটি, বাংলাদেশের বৌদ্ধ কমিউনিটি, বাংলাদেশের জনজাতি কমিউনিটি তারা নিশ্চিন্তে বসবাস করতে পারবে চট্টগ্রামে, এই রকম কিন্তু কোনো কাজ এখনো পর্যন্ত দিল্লির তরফ থেকে করা হয়নি। শুধুমাত্র বিবৃতি দেওয়া ছাড়া দিল্লি কিন্তু এখনো পর্যন্ত কিছু করেনি। সেই জায়গাতে এই ইস্যুতে কেন বিরোধীরা সংসদ অচল করছে না সেটা নিয়ে কিন্তু রীতিমতোই প্রশ্ন উঠতে শুরু করেছে। গাজার বিষয়ে কেউ জয় প্যালেস্তাইন বলে সংসদে ধ্বনি তুলেছেন, কেউ গাজায় কিভাবে হত্যা করা হচ্ছে ইসরায়েলের বাহিনী সেটা নিয়ে সংসদে আলোচনা চেয়েছেন, কিন্তু যেভাবে ধর্মান্তকরণ এখন বাংলাদেশে চলছে, যেভাবে বাংলাদেশি জঙ্গিরা লাস্ট 1 সপ্তাহের মধ্যে 5 জন জনজাতিকে সেখানে সেনাবাহিনীর মদতে সেখানে মেরে ফেলা হয়েছে, তারপরেও এই ইস্যুতে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট এখনো কিছু করতে পারছে না, বা বিশ্বগুরু বলে নিজেকে যে পরিচয় দেন তিনি এই বিষয়ে এখনো কিছু করতে পারছেন না কেন, সেই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের কঠোর সমালোচনা অন্তত বিরোধীদের গলায় শোনা যাচ্ছে না। অর্থাৎ বিরোধীদের তোমার সংখ্যালঘু যে প্রেম, সেই সংখ্যালঘু প্রেম যে তোষণ নীতি এবং ভোট বাক্স সেটা কিন্তু বারবার প্রমাণ হচ্ছে, এবং এদেশে সংখ্যালঘুদের একটা বড় অংশ জিহাদিদের সন্তুষ্ট করার জন্য এখানকার বিরোধীরা যে সক্রিয় সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে বাংলাদেশের ইস্যুটা আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশের ইস্যুটা নিয়ে কেন্দ্রীয় সরকার যা বলার বলবে। ঠিক আজ থেকে 6 মাস আগে প্যালেস্তাইন ইস্যুতে তাদের দলের সাংসদরা কিন্তু আলোচনা চেয়েছিল, প্যালেস্তাইনও কিন্তু তোমার আন্তর্জাতিক বিষয়। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একেবারে দ্বিচারিতা তো প্রকাশ্যেই, বামেদের দ্বিচারিতাও প্রকাশ্যে, এবং বামেরা হয়তো কালকে বিভিন্ন সংবাদ মাধ্যমের টেলিভিশনে বিভিন্ন বুদ্ধিজীবীদের একটা বড় অংশ বামেদের সমালোচনা করার পর মার্জনা করবেন, আজকে বিভিন্ন জায়গায় বাম নেতারা দেখছি একটু জাস্ট সমালোচনা শুরু করেছেন, কিন্তু গাজার ব্যাপারে তাদের যে ভূমিকা ছিল সেই ভূমিকা কিন্তু বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে নেই। অর্থাৎ বাংলাদেশের হিন্দুরা মরুক, বাংলাদেশের হিন্দুরা জ্বলুক, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কি মনে হয় এই বিষয়টায় কথা না বলে চুপ থেকে তার পেছনে রাজনৈতিক কৌশল বা রাজনৈতিক অঙ্ক মেলানোর চেষ্টা, যার জন্যই এই বিষয়গুলি নিয়ে মুখ খুলতে চাইছেন না বিরোধীরা? দেখো, বাংলাদেশের এই বিষয়টা অন্তত সেনসিটিভ, এখানে ভোট ব্যাংকের একটা বিষয় রয়েছে, এটা তো অবশ্যই একটা ভোট ব্যাংকের বিষয় রয়েছে। এছাড়া এই বাম দলগুলির একটা আন্তর্জাতিক বিষয় থাকছে, হয়তো চীন এখনো পর্যন্ত মন্তব্য করেনি বলে চীনা কমিউনিস্ট পার্টি, এবং চীনা কমিউনিস্ট পার্টি আরেকটু পরে প্রতিবেদন আর একটা বড় খবর আমরা জানাবো আমাদের দর্শকদের। চীনা কমিউনিস্ট পার্টির যে ভূমিকা, সেই চীনা কমিউনিস্ট পার্টির কি ভূমিকা, সেই ভূমিকাতে হয়তো এখনো পর্যন্ত
সেখানকার বাম দলগুলি চীনা কমিউনিস্ট পার্টিকে হয়তো লক্ষ্য রাখছেন, চীনা কমিউনিস্ট পার্টি কি পদক্ষেপ নেয় তারপর হয়তো তারা বলবেন। তবে বাংলাদেশের হিন্দুদের নিয়ে কোনোদিনই বামেরা খুব একটা বেশি সরব ছিল না। ওই গদবাঁধা দুই একটা শব্দের নিন্দা করতে হবে তাই নিন্দা করে। তারা গাজার ব্যাপারে অত্যন্ত সক্রিয়, প্যালেস্টাইন ইস্যুতে অত্যন্ত সক্রিয়, সেখানে মিটিং করবেন, মিছিল করবেন, কিন্তু গাজার ইস্যুতে তারা সংসদে আলোচনা বলবেন, জয় প্যালেস্টাইন বলবেন, কিন্তু বাংলাদেশের হিন্দুদের যে বাংলাদেশের জনজাতিদের যে লাস্ট 7 দিনে অন্তত 5 জন জনজাতিকে সেখানকার সেনাবাহিনী গুলি করে নির্মমভাবে হত্যা করলো, সে তাদের মানবাধিকার নিয়ে এখনো পর্যন্ত এই বামপন্থীরা বা এই কংগ্রেসের লোকরা এখনো পর্যন্ত কথা বলতে পারছে না। কিন্তু একটা প্রশ্ন, এই বাংলাদেশের হিন্দুদের রক্ষা করতে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার ফাঁকা আওয়াজ ছাড়া এখনো পর্যন্ত কোনো কঠোর ডিসিশন নেয়নি। এই বিষয়ে কিন্তু কেন্দ্রীয় সরকারের তারা সমালোচনা করে সংসদ অচল করছে না। কেন্দ্রীয় সরকারের যথেষ্ট, কেন্দ্রীয় সরকার কেন কোনো স্ট্যান্ড নিতে পারছে না বাংলাদেশের? কিসের এত ভয়? ইন্দিরা গান্ধী 1972 সালে বাংলাদেশের হিন্দুদের বাঁচাতে যে ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকা কি এখনকার বিজেপি সরকার নিতে পারছে? নিতে পারছে না। তো এই ইস্যুতেও কার্যত রেফারেন্স দিয়ে সংসদ অচল করার কথা ভাবছে না রাহুল গান্ধীরা। অর্থাৎ কোথাও একটা প্রেম তাদের মধ্যে আছে, কোনো একটা ইকুয়েশনের প্রেম তাদের মধ্যে আছে। সেই প্রেমের জন্যই তারা এখনো পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের নিয়ে এখনো পর্যন্ত সংসদে সরকারিভাবে একটা টু শব্দ পর্যন্ত উচ্চারণ করতে পারছে না। শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় বলে আমরা তো দেখলাম ইন্ডি জোটের একজন প্রধান মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এই বিষয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘাড়ে বল রেখে সোজা কিভাবে বাইপাস করে চলে গেলেন, কিন্তু গাজার বিষয়ে আবার তারা সংসদ অচল করেছিলেন। এটাই হচ্ছে পার্থক্য, এবং মানুষ কিন্তু এই পার্থক্যটা আস্তে আস্তে দেখতে পাচ্ছে। একদম ধন্যবাদ নীল। অর্থাৎ চট্টগ্রামের অত্যাচারের কথা নিউজ ভ্যানগার্ডকে একদিকে জানিয়েছে কলকাতার ইসকন কর্তৃপক্ষ, অন্যদিকে বিরোধীরা কেন চুপ, বিরোধীরা কেন মুখ খুলছেন না বাংলাদেশ নিয়ে, হিন্দুদের উপর নির্যাতন অত্যাচার, কিন্তু সেই বিষয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছে বিরোধীরা। যদিও গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেই বিষয়টা নিয়ে একটা স্পষ্টীকরণ দিলেন যে তিনি কেন্দ্রের উপর ভরসা রাখছেন, কেন্দ্রের যা সিদ্ধান্ত তাতে তারা সহমত পোষণ করবে। তবে গাজা প্যালেস্টাইন সেই বিষয়গুলি নিয়ে কিভাবে সরব থাকছেন বিরোধীরা? গাজা প্যালেস্টাইন নিয়ে যদি মাথা ব্যথা থাকে, তবে একেবারে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন মাথা ব্যথা নেই বিরোধীদের? প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।